দুর্গার প্রতিমা এবং কম নয়, নগদ 20,000 টাকা। তারপর আসবাবপত্র গয়না গাটিটা যা দেবে তার তো কোনো এতই নেই। কিন্তু হঠাৎ তোর মত পরিবর্তন হওয়ার কারণ? কিন্তু এতে আর কিন্তু কি আছেন শুনি? বিয়ের কথা তুললে প্রথম সব ছেলেরাই এমন না বলে। বলি লজ্জা বলে একটা জিনিস আছে তো। আবার না বলি নাটা কেন শুনি? বেটা ছেলে হয়ে যখন জন্মেছ বিয়ে তো একদিন করতেই হবে। দিদিভাইরা যখন ভালো ঘর দর দেখে পৃথিবীর মতো মেয়ে ঠিক করে ফেলেছে, এতে আর কিছুর আপত্তি কেন? থামলে কেন? বলো না কি বলতে চাও? আমি বিয়ে করবো বলে কথা দিয়েছি। ওর মা মৃত্যুর সময় ওকে আমার হাতে তুলে দিয়ে শেষ নিঃশ্বাস। ছোটবেলা থেকে ওকে মনে প্রাণে ভালোবাসি। স্বজাতির মেয়ে তো। হ্যাঁ পিসিমা, কখন কেমন দেবেন হবে? কম দেওয়ার যোগ্যতা ওদের কোথায় বলো পিসিমা? আত্মা ছাড়া দে ওদের সম্বল বলতে আর কিছুই নেই। উর্দু দাদার বাড়িতে কাজকর্ম করে কোন রকমের সংসার চালায়। তার মানে অরিন্দম বসের একমাত্র ছেলে বিয়ে করবে একটা হাত ধরে নিয়ে? না, আমি তা কিছুতেই হতে দেব না। হাতে পেয়ে 20,000 টাকা, 10 ভরি সোনা কিছুতেই আমি হাত ছাড়া হতে দেব না। দোহাই পিসিমা, না, কোনো কথাই আমি শুনতে চাই না। সারা শহর জুড়ে এই বোস ফ্যামিলি যে অ্যারিস্টকের জড়িয়ে আছে, একটা হাভরের মেয়েকে বিয়ে করে এনে তা কিছুতেই জলাঞ্জলি দিতে পারি না। আমি যে সীতার মায়ের মৃত দেহকে কথা দিই। আমরাও ওই গোকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে সবকিছু পাকা করে ফেলেছি। আমি বলছিলাম কি দিদিভাই, যার মানুষ সে যদি পছন্দ করে গড়ে তোলে, ভালো ছাড়ার মন্দ কি? ইডিয়েট, যখন যখনের মধ্যে থাকবি সব কথা উকালতি করতে এলে চড়িয়ে লাল করে দেব সোয়ার। দিদিভাই 20,000 টাকা বাপের জমে রক্ষে রেখেছো তুমি। ওকে বকাবকি করো না পিসিমা। পুরো চাকর এ বাড়ির প্রতি যে ওর কত মায়া পড়ে আছে, আমরা সবাই যেন ওর কাছে কত আনন্দ। আর তুই যা বলছি শোন, ওই গোকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে নির্ধারিত লগ্নে তোর বিয়ে হবে। তোর দেশের এই মেয়েটাকে চিঠি দিয়ে আজই জানিয়ে দে। হ্যাঁ, এখনই জানিয়ে দে। আগামী 25শে ফাল্গুন তোর বিয়ের দিন ধার্য করা হয়েছে এবং বিয়েটা হবে হ্যাঁ দাদা, ওই সীতারামের সেই মেয়েটির সঙ্গে। আরে যার বউ সে যদি পছন্দ বা নির্বাচন করে তাহলে আমাদের কি? সেই তো বউ নিয়ে সংসার করবে। কিন্তু দাদা 20,000 টাকা
তোমার ঘরে এলে তুমি আরো আরো উন্নতি করতে পারবে দাদা। ছেলের পণ যৌথক নিয়ে উন্নতির মাত্রা বাড়াতে এই এক বুকে নরেন্দ্র বোস কখনো যায় না। দাদা কিন্তু এমন সুন্দরী মেয়ে ভালোবাসতে পারলে ওই হাগরে মেয়ে শান্তনী হাগর চোখে হয়ে ওঠে শ্রেষ্ঠ সুন্দরী। দাদা কিন্তু হ্যাঁ, ভেবে দেখো দাদা, তুমি কিন্তু ওদের কথা দিয়েছো। ছেলের প্রতিশ্রুতি আর ভালোবাসার দাম দিতে গিয়ে বাপকে যদি একটু কথা খেলাপ করতে হয় সেজন্য আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। বাবার মুখের দিকে হা করে চাই দেখছিস কি? চিঠিপত্র দিয়ে কাজ নেই, মাঝখানে মাত্র 10-12 দিন মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা কর। নিজের মধ্যে ওর যখন আর কেউ নেই তাহলে তার বিয়েটা এখানে হবে। হ্যাঁ, 25-এ লগ্নে আমি আর শিবরার বিয়েটা এখানে চুকিয়ে ফেলবো। ঠিক আছে বাবা, আজ বিকেলে আমি রওনা হব। আজকে কি ভালো হলো দাদা। দরজার মোছা কাজ আর কতদিন বাকি? অবশ্যই কিন্তু রাজমিস্ত্রি আসলে রং দিয়ে রং পালিশ করবে। ভাববেননি কর্তাদা, আজকালের মধ্যে আমি সব ফিনিশ করে বলবো। আর মাত্র 4টি রুম যাত্রী বাকি আছে, এ আমি কাল বিকেলের মধ্যে ফিনিশ করে দেবে। আজকে কি ভালো হলো দাদা। মন্দ হলো সহিত হবে। কেন সইতে হবে? বাড়ি তো পুষ্পপুত্র তোমার ফলে ও মানুষ হয়েছে। সেজন্য তো বেশি বয়রে বাসু ভগবান নিজের সন্তান সম্পত্তি দিলেন না, পরের ছেলেকে নিজের মনে করি কাছে টেনে মানুষ করেছি। আর যদি সামান্য কারণে সে চলে যায় তাহলে আমি তার মুখ চেয়ে থাকবো রে বাসু। দাদা, পূজা ভালো বোঝো করো, আমার আর কদিন চোখ দুটো বুঝলি। না বাবা, চোখ বুঝে থাকা আমার পক্ষে সম্ভব নয়। লেখাপড়া শিখেছি সাবাল্লিকা, সবকিছু আমাকে দেখে শুনেই নিতে হবে। কি বলতে চাস? কষ্ট করে বল। তোমরা আমাকে যার সঙ্গে বিয়ে ঠিক করেছো, ও হ্যাঁ, কি যেন নামটা? সাগর। ইয়েস, সাগর। ফটোতে যা দেখেছি, দেখতে যদিও খারাপ নয়, তবুও সে নাকি খা ঘরের ছেলে। রাজার ছেলে পাবে কোথায়? চেষ্টা করলে যদিও পেতম, সে তো আর পরের ঘরে ঘর জামা থাকতে আসতো না। তোর মায়ের যা জিদ, এই জামাইকে টেনে নিয়ে কাছে রাখতে চায়। কিন্তু মামা, এতে আর কিন্তু কি আছে রে মুখুরি? ভিখারির ছেলে সে থাকবে না। তোর মামার কি নেই শুনি? এখানে এলে সে একবারে রাজপুত্র হয়ে যাবে। হ্যাঁ মা, তুই কিছু বলিস নি? সাগরকে আমি 10 জনে 1 জন করে ছাদ তুলবো? কত লাগাটা পয়সার অভাবে বছর হলো পিইউ পাস করে বসে আছি। বিয়েটা হয়ে গেলে আমি ওকে কলেজে ভর্তি করে দেব। তারপর দিনক্ষণ দেখে তোর আর শান্তনু নামে আমার বিষয়ে সম্পত্তি হাদাহাদি আমি উইল করে দেব। সেসব কথা পরে হবে, এখন তুই তৈরি হতে যাক বা। আর তোর বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দে। আর তো সময় নেই, সময় তো মাত্র 10-12 দিন, মাত্র 10-12 দিন। মা, তুমি না বলেছিলে মামার বিষয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমি হব? তবে যে মামা বলল আমার আর শান্তনুদার মধ্যে আধা আধি ভাবে। সে বুঝবো আমি।
ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। শান্তনুর অস্তিত্ব এ বাড়িতে আর বেশি দিনে নেই। এই বাসাবির বিষ নিঃশ্বাসে শান্তনুকে একেবারে মিলিয়ে দেব। কিন্তু মা, আমার বিয়ের সময় বাবা ওই খুনি আসামি নামটা কখনো মুখে আনবি না। এতদিনে জেলখানায় থেকে তোর যে গলে শেষ হয়ে গেছে। আর যদি আসে তাহলে স্বামীর অধিকার নিয়ে সে আমার সামনে কখনো দাঁড়াতে পারবে না। হ্যাঁ, ভালো কথা। প্রবঞ্চনকে তুই হাতছাড়া করিস। লোক রূপ যৌবনের লালসা দেখিয়ে ওকে তুই আয়ত্ত করে রাখবি। আপদে বিপদে ওকে দিয়ে অনেক কাজই আমি করিয়ে নেব। কি জানি মা, তোমার নির্দেশিত পথে পা ফেলতে ফেলতে হঠাৎ আমি শিউরে উঠি। কে যেন আমার সামনে হাত বাড়িয়ে বাধা দিয়ে বলে, মায়ের কথায় পথ চলে, তুমি তো ভুল করছো না শিপ্রা। কে? আরে প্রবঞ্চন না। আরে দৌড়ে দাঁড়িয়ে কেন? কামিং, সিট ডাউন প্লিজ। Thanks, many thanks, my sweetheart girl. It's for you. থ্যাংক ইউ। Welcome. আচ্ছা প্রবঞ্চন দা, তারপর শুনেছো বোধ হয় 25 তারিখ আমার বিয়ে। হ্যাঁ, কালই তো তুমি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে যাবে আমাকে বলেছো। বলেছি নাকি? হ্যাঁ সরি প্রবঞ্চন দা। আচ্ছা প্রবঞ্চন দা, হ্যাঁ, তোমার প্রেয়সী অপরাজনের গলায় মালা দেবে, এতে তোমার দুঃখ হচ্ছে না? বিয়ের পর যখন তুমি এ বাড়িতেই থাকছো তখন আমার দুঃখের কি থাকতে পারে? তাছাড়া আমি তো জানি ওই স্টিক থাকা সাগরের সঙ্গে তুমি বেশি দিন টিকতে পারবে না। তাই কিছুদিন প্রেমের খেলা খেলে শালাকে গায়েল করে দাও। আর যখন এই দুজোবর প্রবঞ্চনের সঙ্গে এই দুজনের চিত্রার বিয়েতে তোমার মা বা মামা কেউই আপত্তি করবে না। রাইট ইয়ার প্রবঞ্চন দা, রাইট ইয়ার। তোমার কথাই থাকবে। ও হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ এসো, এই চিত্র বলে দারুণ একটা হিন্দি ছবি এসেছে। অ্যাডাল্ট পিকচার তো? ও শিওর, সেক্সের ছড়াছড়ি। তাহলেই তো মজা। আচ্ছা তুমি টিকিট কিনে রেখেছো? Definitely, তুমি শুধু তোমার মায়ের পারমিশনটা চেয়ে নাও। যাওয়ার আগে মা পারমিশন দিয়ে বসে আছে। এর জন্যই তো তোমার মাকে আরো বেশি ভালো লাগে। ওনার মতো মানুষ হয় না। হ্যাঁ, ভালো কথা। কি কথা? মানে বলছিলাম কি, ইভিনিং শো দেখে ঠিক মজা পাওয়া যায় না, তাই আজ আমি নাইট শো এর টিকিট কিনেছি। গুড আইডিয়া। নাইট শোতেই দাম বেশি। হ্যাঁ, আচ্ছা এখন তুমি একটু ডাইনিং রুমে এসে বসো, আমি তোমার চা নাস্তার ব্যবস্থা করে দিয়ে আবার কিছুক্ষণ তো গানের প্র্যাকটিস করতে হবে, যেহেতু হ্যালো। তুমি আমার গানের মাস্টার। হাসি তো নয়, যেন পাপড়ি মেলে ফুটি উঠা এক রাস গোলাপ। মাই ডার্লিং, রিমেম্বার ইউ, মাই নেম ইজ প্রবঞ্জন মজুমদার। রূপক নিয়ে খেলা করায় আমার নেশা এবং পেশা। তোমার মতো কত সুন্দরীকে আমি বিউটি কুইন বলে কাছে টেনে এনেছি। আমার নেশা কেটে গেলে আমার লাইফ স্টাইলের বাইরে ফুটবলের মতো ঠিক করে ছুড়েও দিয়েছি। আমার কাছে সস্তা রঙিন কাছের মতোই তোমার মতো যুবতীদের মান।
আমি ভেবে করি হায় রে হায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই। ওরে যুগের গড়ে বিয়োগ হলো ভাই, ওরে যুগের গড়ে যুগের ঘরে বিয়োগ হলো ভাই, আমি ভেবে মরি হায় রে হায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই। কিনে নিলাম সিলেট করি, আমি কেন এলাম গুরুর বাড়ি, কিনে নিলাম সিলেট করি, কেন এলাম গুরুর বাড়ি। ওরে কানমালায়ার বেতের বাড়ি, ওরে কানমালায়া, ওরে কানমালায়ার বেতের বাড়ি, কে আমার প্রাণ যে যায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই। গুরুর আমার অশেষ লীলা, ভক্তি করেন গুণের বেলা, এই গুরুর আমার অশেষ লীলা, ভক্তি করেন গুণের বেলা। ওরে বেবে করো দাস বাউলে, ওরে বেবে করো, গুরু গো গুরু গো, ওরে বেবে করো দাস বাউলে, খুঁটি প্রণাম গুরুর পাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই। ওরে যুগের গড়ে বিয়োগ হলো ভাই, ওরে যুগের গড়ে, ওরে যুগের গড়ে বিয়োগ হলো ভাই, আমি ভেবে করি হায় রে হায়, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো নাই। বাউল ভাই, যুগ বিয়োগের অঙ্ক আবার কোথায় ভুল হলো? ভুল হলো ওই কি কালিদা, সাগরের বয়সে তোমাদের সংসারে যোগ হওয়ার কথা ছিল, ওই যে সাগরই তোমাদের কাছ থেকে বিয়োগ হয়ে চলে গেছে। বাউল ভাই, হ্যাঁ কালিদা, ভালোই হলো কালিদা, হতা বগাটার লেখাপড়া চালাতে পারছিলে না, ভালোভাবে খেতে পড়তে দিতে পারছিলে না। সত্যি বাউল ভাই, অরিন্দম বোসের বাগ্যের সঙ্গে সাগরের বিয়ে দিতে পারবো এ আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি।
দাদার মৃত্যুর সময় আমাকে ওকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, সাগরকে তুই মানুষ করিস কালি। আজ আমার মনে হচ্ছে দাদার কথার মর্যাদা আমি দিতে পেরেছি। সাগর কাছে ঘর জামাই হয়ে আমি কি হয়েছে, ভালো ঘর পেয়েছে, ভালো মেয়ে পেয়েছে, অনেকে বেশি লেখাপড়া শিখে একদিন বড় হতে পারবে। নিশ্চয়ই হবে কালিদা। ভগবান যখন সাগরের দিকে মুখ তুলে চেয়েছেন, তাহলে সাগরকে আর পায়কে। রাহুল ভাই, দাদা গো, স্বর্গ থেকে তুমি চেয়ে দেখো দাদা, তোমার সাগরকে আমি উপযুক্ত জায়গাতে পাঠিয়েছি দাদা। বাপি বাপি কি হয়েছে রে কল্লু, কিছু বলবি? বড়দাকে তুমি ওখানে রেখে এলে কেন? বিয়ের কাজ শেষ হলো, বৌদিকে দিয়ে ঘরে নিয়ে এলে না? ঘর থাকলে তো ঘরে দিয়ে আসবো, এই ভাড়া করা ঘরের ঘরে বউ এনে রাখবো কোথায়? কিন্তু বাপি, বললো? বড়দার ওখানে থাকতে মন নেই। আমাদের রিকশায় তুলে দেওয়ার সময় চোখ দুটো তার জলে ভরে উঠেছিল। উঠবে না, এতদিনের মায়া কাটানো কি সহজ কথা? কয়লা নিয়া রাস্তা ধরিয়ে দুটো বাদ চাপিয়ে দে, তোর স্কুলের সময় হয়ে এলো, আমাকেও কারখানায় যেতে হবে। বড়দার অভাবে যেন আমার কিছুই ভালো লাগছে না। বড়দার সঙ্গে আমি খেতাম শুতাম, সে আমায় পড়াতো, কত আদর করতো, রোজ সন্ধ্যায় সে আমায় গান শোনাতো। বন্ধু, সাগরের অভাবে এই সারা বস্তিটাই যেন খা খা করছে। না না, তু চোখ বেয়ে যেন অস্তুর বন্যা উঠতে পড়ছে। না না, সাগরের ভাবনা ভেবে আমার আর লাভ নেই। এবার সৈকতের একটা হিল্লে করে দিতে পারলে। সৈকতের হেলে দয়া করে আর তোমাকে করে দেওয়া হবে না বাবা। সৈকতের ভাবনা সৈকত নিজে ভাবতে পারবে। এ তুই কি বলছিস সৈকত? হ্যাঁ, বলতে তুমি আমাকে বাধ্য করেছ, সৈকত, দাদাকে তুমি রাজা করে দিয়েছ, আর আমি যে তোমার নিজের ছেলে, আমাকে বলছি তুমি কারণ করে ঠিক করেছ। সৈকত, কেন অরেন্দ্র ঘোষের বাঙ্গির সঙ্গে তুমি আমার বিদ্যুৎ দিতে পারবে? ওখানে গিয়ে হলে আমি ওদের লেখাপড়া শিখে অনেক বড় হতে পারতাম। লেখাপড়া যে তোর দ্বারা হবে না, সে তো তুই এক ক্লাসে 3 বার ফেল করে সবাইকে বুঝিয়ে দিয়েছিলি। তাছাড়া অরিন্দম ঘোষের সঙ্গে সাগরের বাবার বন্ধুত্ব ছিল, সেই সূত্র ধরে বিয়ের কথাটা উঠছে। তাতে তোর হিংসে হচ্ছে কেন? মুরারি বাবুর মেয়ের সঙ্গে তো তোর বিয়ের 3 তারিখ পাকা করে আছে। সেই জন্যই তো তিনি আপদে বিপদে টাকা সেটা আমাদেরকে অকাতরে দিচ্ছে। আর 2 বছর হচ্ছে বিনে ভাড়াতে এই বাড়িতে থাকতেও দিচ্ছে। তবে আমি মুরারি বাবুর এই কালো কুচকুচে মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না। কালো কুচকুচে নয় বাবা, কালো কুচকুচে নয়, মুখের উপর চোখটা একটু টেরা, কিন্তু গায়ের রংটা একটু ময়লা, তবে ফেস কাটিং খারাপ নয় বাবা। ফেস কাটিং মানে কেন শেওড়া গাছের ব্যক্তি আপনার মেয়ের জন্য অন্য কোথাও পাত্র দেখুন। সৈকত, সে কি বাবা, মুখের উপর তোমার সঙ্গে আমার তিলক তোমাকে বিয়ে দেব বলে ওকে আমি এতদিন পরে বসিয়ে রেখেছি, নইলে কত লাখপতির বাচ্চা আমার পায়ে ধরে এসে সাদা সাদে করেছিল আমার তিলকে বিয়ে করার জন্য। তাছাড়া তোমার বাবা আজ 10 টাকা, কাল 20 টাকা এমনি করে আমার কাছ থেকে পান স্বরূপ যা যা নিয়েছে তা কোনো ইতিহাস ছিল পেত না। শুধু আমি তোমার বাবাকে কথা দিচ্ছি বলে আপনার কথা আমি ফিরিয়ে দেয়, তাহলে টাকাগুলো আমার ফিরিয়ে দাও।
পাই টু পাই আমি ফেরত চাই। এই 2 বছর বাড়ি পারও কিন্তু আমি সুসমত চাই। বেশ করেছেন, টাকা যে হাত পেতে দিয়েছে আমি তাকে বড় টাকা দিতে। সেই টাকাগুলো আমি তোদের পিছনে খরচ করেছি সৈকত। সে বলতে শুনে আমি চললাম। সৈকত কথা শুন। সৈকতের বছর খুঁজে নেবে, তোমার পছন্দ করা ব্যক্তিকে সে বিয়ে করতে পারবে না। কথা আমি শুন আমি কোনোদিন ফিরে আসবো না। কথা শুন সৈকত, কথা শুন। তোমার কথা শুনতে গেলে জীবনে বারবার আমাকে হুজুর খেয়ে পথ চলতে হবে, কিন্তু না, আমি আমার জীবনটাকে পরিপূর্ণভাবে বুক করে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। এই জানার বাছা আমি বাঁচতে চাই না। সৈকত কি জানি এখন উপায়টা কি হবে? মুখের উপর আমার ফিরত তোমার সঙ্গে তোমার ছেড়ে দিয়ে না হলে আমি কিন্তু তোমাকে বাঁধ দিয়ে ছাড়বো। হ্যাঁ, মনে রেখো, মনে রেখো, মাস্টার পার্টির সঙ্গে কিন্তু আমার একটা ইয়ে আছে। আপনি আপনি আমাকে 2 দিনের সময় দিন মুরারিদা। মাথা ঠান্ডা হলে সৈকত হয়তো বাড়িতে ফিরে আসবে, তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে। বেশ, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুমি যা পারো তা করো, নইলে সব কিন্তু অন্যদিকে গড়াবে, কথাটা মনে রেখো। এখন আসি মুরারিদা, কারখানার সময় হয়ে এলো, রান্না চাপাতে হবে। ওরে কল্লোল, আস্তা শিখতে ধরে দে বাবা, আস্তা শিখতে ধরে দে। সারারা শেষ পর্যন্ত আমাকেই বাস্তি দিয়ে ছাড়লো। তাহলে আমার তিলু কি উপায় হবে গো? তিলুর কথা পরে ভাববেন মাথায়, আগে আমার কথা শুনো। গুল্লা, আয় গুল্লা, আয় আয়, সারা বস্তি আপনাকে পরি পরি করে খুঁজে বেড়াচ্ছে। মুখের উপর আমিও তো তোর জন্য অপেক্ষা করছিলাম গুল্লা। তারপর গুল্লা, খবর কি বল? আবার গুল্লা, আমি বলছি তো আমার নাম তিলি, আমার নাম বড় শ্রীমান গুলো। আর ভাবতে তো তোর শ্রী নাম গোলক চাঁদ। আজকের বাজারে এত বড় নাম চলে না, বুঝছিস? তার চেয়ে ভালো তোর সংক্ষিপ্ত ভাবে আমি গুল্লাই ডাকবো। আগে খবরটা বল, খবরটা কি শুনবো? আগে খবর শুনো, কথা বলে দেখলো, চেষ্টা করে কাজ হতেও পারে। হতে পারে নয়, হতে পারে নয়, হতেই হবে, হতেই হবে। আজ 12 বছর ওর স্বামী মরেছে, সেদিন থেকে আমি হাত বিদেশ করে বসে আছি, কিন্তু আর নয়, কালে সরাসরি ওর সামনে গিয়ে হাজির হয়ে চল। আমি বলছিলাম কি করো, একটা বিধবা মেয়ে মানুষকে, আরে সেই জন্যই তো এত দয়ারে গুল্লা। আর সেই বেচারিও কোনো পাবে, আমারও মনোবাসনা পূর্ণ হবে। কালি তাহলে বেরোস, এই সাদা দপদপে মাথা নিয়ে যাবে, পছন্দ করবি তো? এই তাহলে কোনো পেয়াই, তাহলে কোনো পেয়াই সাদা চুল আমি কালো করে দেব। কিন্তু এই পোশাকের বাহারটা কুচ পরোয়ানি। তুই বাজার থেকে স্যুট, কোট, টাই, মোজা, এমনকি তুই সব কিছু কিনে নিয়ে আয়। মুখের উপর টাকার আমার কোনো অভাব নেই, বুঝিস? মুখের উপর শুক্রা সেজে না গেলে ওই ছুরির যে মন চলবে না রে গোল্লা। কিন্তু খুঁড়ো টাকা কুচ পরোয়া নেই, কুচ পরোয়া নেই। এর মধ্যে যা বেশি হবে সে তোর বকশিস। থ্যাংক ইউ করো, থ্যাংক ইউ। মুখের উপর মনে রাখিস গুল্লা,
আমার সর্বস্ব চলে গেলেও ওই বিজয়াকে কিন্তু আমার চাই। শোনো গুল্লা রে, গুল্লা তুই ছাড়া বোনারি মনের ব্যথা কেউ বুঝে না রে গুল্লা। রাতে আমি ঘুমাতে পারি না, পেট পড়ে খেতে পারি না, রাস্তায় চলতে 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 আমি বলছি এই সংসারে যার বউ নেই তার জীবনটাই বৃথারে গুল্লা। তাহলে এই বউটাকে তুমি তাড়ালে কেন? আর ওকে বউ নয়, বউ নয়, বউ নয়, ওটা একটা ডাকিনি। মুখে একটু মধু নেই, গায়ের রূপ দেখে